অন্য মিথ্যাবাদীরা, বিএনপির অন্য মিথ্যাবাদী 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 যে শব্দটা শুনতে আপনাদের অপছন্দ হয়, সেটা আমি 3 বার বললাম। মুক্তিযুদ্ধের নাম করে, মুক্তিযুদ্ধের বয়ান সৃষ্টি করে বাংলাদেশ থেকে ইসলাম, ইসলামী শক্তি, ইসলামী মূল্যবোধ ধ্বংসের সবচেয়ে বড় কাজটা করেছে ভারত। 1971-এর সবচেয়ে বড় সত্য এবং বাস্তবতা হচ্ছে সেইটা, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, এটা ভারত কখনোই তার নিজ মুখে স্বীকার করেনি, কোনো দালিলিক ভাবে স্বীকার করেনি। এই আন্দোলনের জুলাই মাস আসার মধ্য দিয়ে, সেই জুলাই মাস, যে জুলাই মাসে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছিল, ফ্যাসিবাদ মুক্ত হয়েছিল, ভারতীয় আধিপত্যবাদ থেকে সরে এসেছিল। তো সেই জুলাই মাস আসার পর আমরা বিএনপি সরকারের নতুন একটা চেহারা দেখতে পাচ্ছি। খুব কষ্ট হলেও কথাটা বলতে হচ্ছে, আমরা আসলে বিএনপিকে ঠিক আওয়ামী লীগের অবস্থানে দেখতে পাচ্ছি। কয়েকটা দিক আপনাদেরকে তুলে ধরছি। নাম্বার 1, জুলাই সেলিব্রেশনে সরকারের কোনো পদক্ষেপ নেই। এটা কেন? এই জুলাইতে সরকার, মানে বর্তমান যে সরকার, বিএনপির অনেক অবদান আছে, তারেক রহমানের অবদান আছে, বিএনপির অনেক লোক শহীদ হয়েছে, ছাত্রদলের বা বিএনপি সমর্থন করেন এমন লোকেরা এখানে আন্দোলনে অংশ নিয়েছেন, এটা বিএনপি দাবি করে এবং এটা সত্য। কিন্তু তারপরও জুলাই সেলিব্রেশনে বিএনপির কোনো আগ্রহ নেই কেন? ছাত্রদলের কোনো কর্মসূচি নেই কেন? এবং সরকারের পক্ষ থেকে এই সেলিব্রেশনের জন্য কোনো বিশেষ আয়োজন নেই কেন? এটা আমাদের কাছে অনেক বড় একটা প্রশ্ন আকারে দেখা দিয়েছে। আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করছি যে বিএনপি যেন পারে না জুলাইকে পুরোপুরি অস্বীকার করে পথ মারিয়ে চলে। আমরা জুলাইয়ের শুরুতে ছাত্রদলের ন্যূনতম কিছু কর্মসূচি দেখেছি, কিন্তু সেই কর্মসূচির যে ব্ল্যান্ডার কর্মসূচি ছিল তাদের ছাত্র শিবিরের বিরুদ্ধে। এই জুলাইতে তারা ছাত্র শিবিরের বিরুদ্ধে কর্মসূচি পালন করেছে, যেই জুলাইতে সবচেয়ে বড় লিড দিয়েছে ছাত্র শিবির। ছাত্র দলের কর্মীরা বা বিএনপির কর্মীরা বিচ্ছিন্নভাবে, দলগতভাবে নয়, বিচ্ছিন্নভাবে জুলাইতে অংশ নিয়েছিল। ছাত্রদল সাংগঠনিকভাবে কিছু ব্যক্তিকে নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি লোক দেখানো কিছু মিছিল করেছে জুলাইতে, এবং সেটিও আগস্টে, অর্থাৎ যখন বিজয়ের দ্বার প্রান্তে তখন। কিন্তু পুরো আন্দোলনের মেকানিজম, পুরো আন্দোলনকে লিড করা, পুরো আন্দোলনের সমন্বয়ক তৈরি করা, সমন্বয়কদেরকে কাভার দেওয়া, তাদের ব্যাকআপ দেওয়া, নিরাপত্তা দেওয়া, তাদের প্রত্যেকটা পারফর্ম জাতির সামনে তুলে ধরা, বিভিন্ন মিডিয়ার কাছে পৌঁছে দেওয়া, অর্থাৎ ফুল মেকানিজম, তাদের মেডিকেল সার্ভিস দেওয়া, তাদের হোম সার্ভিস দেওয়া, তাদেরকে সেফ হোমে রাখা, ইত্যাদি সকল বিষয়ে সবচেয়ে বড় লিডটাই দিয়েছে ইসলামী ছাত্র শিবির। জামাতও নয়। অনেকে জামাত শিবিরকে এখানে গুলিয়ে ফেলেন। এই জুলাইতে সবচেয়ে বড় অবদানটা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের। জামাত পরে যুক্ত হয়েছে, জামাত শিবিরকে আড়ালে সহযোগিতা করেছে, কিন্তু লিডিংটাই এবং পুরো আন্দোলনটা একচ্ছত্রভাবে শিবিরের উপর ছেড়েই দিয়েছিল জামাত, যে আমাদের সঙ্গে চড়াবো না, আমাদের সঙ্গে কোনোভাবে তোমরা জড়িয়ে গেলে সরকার তার যে রাষ্ট্রীয় এজেন্সি আছে তাদের মাধ্যমে এটাকে বের করে ফেলবে এবং তোমাদের আরো বেশি বড় ধরনের ক্ষতিগ্রস্ত করবে। তো যে কারণে তারা আড়ালে থেকেছে, কিন্তু পুরো জিনিসটাই সাজিয়েছে, পুরো মাস্টার মাইন্ড সাজানো সবকিছুই করেছে আসলে ছাত্র শিবির। ইভেন আমরা আন্দোলনকারীদের কাছ থেকে বারবার এই বাতাস পাচ্ছিলাম শিবির কখন যুক্ত হবে। তারা জানছে যে তাদের আশপাশে শিবির আছে, কিন্তু শিবির তার পুরো শক্তি নিয়ে কখন রাস্তায় নামবে এটার জন্য শুধু তারা অপেক্ষা করছিল, এবং শিবির নামবে এই আশায় তারা প্রতিনিয়ত রাস্তায় আসছিল। সাধারণ জনতা তারা বারবারই বলছিল ভয় নেই, শিবির আসছে। তারা তাদের কর্মীদেরকে সাহস যোগাচ্ছিল, তোমরা টেনশন করো না, আমাদের সাথে শিবির আছে। শিবির যেখানে বলে আমাদের সাথে আল্লাহ আছে, আর ওরা ওদেরকে সান্ত্বনা দিচ্ছিল আমাদের সাথে শিবির আছে। এবং শিবির যেটা করেছে, কোথাও তাদের নিজের নাম প্রকাশ করে নাই, নিজেদের ব্যানার ইউজ করে নাই, কারণ শিবিরের এটা জামাত শিবিরের আন্দোলন, এটা সরকার টের পেয়ে এটাকে প্রমাণ করার জন্য শিবিরের ছেলেদেরকে যে পরিমাণ নাজেহাল করেছে, যে পরিমাণ গ্রেপ্তার করেছে, শিবিরের কোন কোন পেজগুলো থেকে, টেলিগ্রাম গ্রুপ থেকে কিভাবে শিবির এটাকে
হ্যান্ডেল করছে, এগুলো কিন্তু পুলিশ তুলে ধরেছে এবং সারা দেশে গণ অভিযান, গণগ্রেপ্তার চালিয়েছে শিবিরের উপর। মুহূর্তের মধ্যে শিবিরের সকল শাখার ছেলেদেরকে একেবারে মানে স্ক্যাটার্ড করে ফেলেছে পুলিশ। কিন্তু শিবির যেটা করেছে, নিজেদেরকে ফেস না করে আন্দোলনকারীদেরকে ব্যাকআপ দিয়ে এই আন্দোলনকে জোরদার করেছে। এই ব্যাকআপ দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা সমন্বয়করা যেখানে যখন রাস্তায় নেমেছে, তাদের সকল ব্যবস্থা, চারপাশের নিরাপত্তা, সকল ব্যবস্থা শিবির করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন কর্মসূচি ঘোষণা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের প্রত্যেকটা এলাকা এই সময় সবচেয়ে বড় সহযোগিতা করেছে আবার জামাত। এলাকাগুলোকে কর্ডন করে রাখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাতে সবচেয়ে বড় ম্যাসাকার হওয়ার কথা, সেই রাতে শিবির, পুরো জামাতও তার সঙ্গে একসঙ্গে হয়েছে। পুরো ঢাকার যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশের এলাকা, চাঙ্কারপুল থেকে শুরু করে পুরান ঢাকা থেকে শুরু করে এই পুরো এলাকাগুলো, দোয়েল চত্বরের পরের এলাকাগুলো, পুরো জামাত শিবিরের লোকেরা স্টাম্প হাতে, লাঠি হাতে গিয়ে পাহারায় দাঁড়িয়ে গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি একটা ছাত্র ক্ষতিগ্রস্ত হয়, একটা ছাত্রের গায়ে যদি গুলি লাগে, একটা ছাত্রকে যদি ছাত্রলীগ হত্যা করে, তাহলে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা তারা রাখবে না। কোন রাস্তা দিয়ে তারা পালিয়ে যাবে, সমস্ত রাস্তাগুলো তারা ওত পেতেছিল। অন্যদিকে নিরাপদে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছে এবং ছাত্রলীগকে উৎখাত করেছে। যেদিন তারা সফলভাবে ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উৎখাত করতে পেরেছে, সেদিনই তারা বুঝে গেছে যে আওয়ামী লীগের পতন নিশ্চিত। কারণ সরকার থাকা অবস্থায় ছাত্রলীগ যখন বিশ্ববিদ্যালয় থেকে উৎখাত হয়ে গেছে, এই সরকারের কোমর ভেঙে গেছে। যেহেতু এই আন্দোলনের শিবিরের ভূমিকাটাই ছিল অনন্য ভূমিকা এবং সবচেয়ে বড় ভূমিকা, যে কারণে বিএনপি এই জুলাই কোনোভাবে সেলিব্রেশন করতে চায় না। তারা বারবার ঘুরে 71-এ যায়, 72-এ যায়, কারণ ওইখানে তাদের একটা ছোট্ট অবদান আছে, ঘোষণা দেওয়ার অবদান। জিয়াউর রহমান ঘোষণা দিয়েছেন, এই অবদানটুকুকে তারা বড় করে, মুক্তিযুদ্ধটাকে তারা যদি বড় করে, যদি মুক্তিযুদ্ধকে তারা ওন করে, তাহলে সেই ক্ষেত্রে তারা এই অবদানটুকু খুঁজে পায়। অপরদিকে জামাতের সেখানে কোনো অবদান নাই, এই একটু তাদের লোভ। এবং এই মুক্তিযুদ্ধকে যদি তারা ক্যাশ করে, তাহলে ভারত তাদেরকে সব ধরনের সহযোগিতা করে। কারণ এই মুক্তিযুদ্ধটা বাংলাদেশ ওন করলে বা বাংলাদেশ এই মুক্তিযুদ্ধের কথা বললে মূলত এই জিনিসটাকে ভারতের পক্ষে চলে যায়। ভারত বাংলাদেশকে আজ পর্যন্ত যত ধরনের আধিপত্যবাদী শোষণ দ্বারা নিপীড়ন করেছে, তার মধ্যে সবচেয়ে বড় শোষণ হচ্ছে মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের নাম করে, মুক্তিযুদ্ধের বয়ান সৃষ্টি করে বাংলাদেশ থেকে ইসলামী শক্তি, ইসলামী মূল্যবোধ ধ্বংসের সবচেয়ে বড় কাজটা করেছে ভারত। যখনই ইসলামকে আঘাত করার প্রয়োজন হয়, ইসলামী শক্তিকে আঘাত করার প্রয়োজন হয়, ইসলামী শক্তির উত্থানকে বাধাগ্রস্ত করার প্রয়োজন হয়, তখনই ভারত এই মুক্তিযুদ্ধকে ব্যবহার করে। তাই এই মুক্তিযুদ্ধকে কোনোভাবেই ভারতীয় মিডিয়া, বাংলাদেশের মিডিয়া আড়াল করতে দেয় না এবং বারবার এটাকে প্রসঙ্গ টেনে আনে। কিন্তু এই মিডিয়া এই মুহূর্তে মুক্তিযুদ্ধ নিয়ে চুপ আছে। কারণ কি? কারণ ভারতের বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যে ব্যক্তিটা, মানে যার এই মুক্তিযুদ্ধের যিনি মাস্টার মাইন্ড, ইন্দিরা গান্ধী, সেই ইন্দিরা গান্ধী দাবি করেছেন যে ভারত নিজের স্বার্থে পাকিস্তানকে আলাদা করেছে। 1971-এর সবচেয়ে বড় সত্য এবং বাস্তবতা হচ্ছে সেইটা, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, এটা ভারত কখনোই তার নিজ মুখে স্বীকার করেনি, কোনো দালিলিকভাবেও স্বীকার করে। তাদের দাবি হচ্ছে পাকিস্তানকে তারা আলাদা করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানকে বিচ্ছিন্ন করেছে, পাকিস্তানকে খণ্ড করেছে। এই টার্গেটটা ভারতের ছিল এবং সেটাই করেছে। বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, এটা আমরা নামকাওয়াস্তে স্বাধীন বলি, আমরা একটা পতাকা পেয়েছি এটুকু বলি, কিন্তু বাংলাদেশ আজ পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতে পারেনি। আজ পর্যন্ত সিঙ্গেল ডিসিশন তার নিজস্ব বাস্তবতার আলোকে কখনোই সে সৃষ্টি করতে পারে নাই। কোন সার্বভৌমত্ব নিয়ে বাংলাদেশ আজ পর্যন্ত একটি একক সিদ্ধান্ত নিতে পারে নাই। পররাষ্ট্রনীতি বলেন, সামরিক নীতি বলেন, সমরনীতি বলেন, কিংবা বাণিজ্যের কথা বলেন, বাংলাদেশ কোন দেশের সঙ্গে, চীনের সঙ্গে কিংবা মিয়ানমারের সঙ্গেও যদি হয়, বাংলাদেশ কখনো কোনো চুক্তিতে যেতে পারে না। বাংলাদেশের সংবিধান পর্যন্ত বাংলাদেশ স্বাধীনভাবে তৈরি করতে পারেনি। সেই সংবিধানে এমন একটি কালো ধারা তৈরি করে রেখেছে ভারত,
এমন একটি কালো ধারা তৈরি করে রেখেছে ভারত যে বাংলাদেশের স্বাধীনতা সেখানেই শেষ। অন্য যে কোনো দেশের সঙ্গে যে কোনো চুক্তি হলে সেই চুক্তি জাতীয় সংসদে উপস্থাপন করা বাধ্যতামূলক, জাতীয় সংসদ সদস্যদেরকে অবগত করা বাধ্যতামূলক। কিন্তু ভারতের সঙ্গে এক্সেপ্ট ভারত, ইন্ডিয়ার সঙ্গে যদি কোনো চুক্তি হয় সেটি সংসদে উপস্থাপন করা বাধ্যতামূলক নয়, জাতিকে জানানোটা প্রয়োজন নেই, না জানালেও চলবে। তার মানে হচ্ছে অবশ্যই ভারতের সঙ্গে এমন এমন সব চুক্তি হয়েছে যেগুলো আসলে মানে জাতি তো জানেই না, জাতীয় সংসদও জানে না। তো যেই ভারত বাংলাদেশকে এইরকম একটি ধারা বাংলাদেশের সংসদে উপস্থাপন মানে স্টাবলিশ করতে বাধ্য করেছে, সেই সংবিধান কি বাংলাদেশের সংবিধান? আর এই জুলাইয়ের মাধ্যমে আমরা সেই সংবিধানের ধারাটিকে উপড়ে ফেলা হয়েছে। কিন্তু সেই যে নতুন করে সংবিধান তৈরি করা, সংস্কার করা, নতুন সংবিধানের আলোকে নতুন বাংলাদেশ করা, এই কাজে বিএনপি এক পাও এগুচ্ছে না। কারণ ভারতের এখন একমাত্র শক্তি বাংলাদেশের এই পুরনো সংবিধান। এই সংবিধান দিয়েই ভারত তার পুরোপুরি আধিপত্যটা এখনো বাংলাদেশে বজায় রেখেছে। যে কারণে তারা 31 দফায় ঘোষণা দিয়ে সংস্কার করার ঘোষণা দেবে এটা বলেও এখন অস্বীকার করছে। মির্জা ফখরুল বলছে আমরা কখনো এটা বলি নাই। অন্য মিথ্যাবাদীরা, বিএনপির অন্য মিথ্যাবাদী যে শব্দটা শুনতে আপনাদের অপছন্দ হয় সেটা আমি 3 বার বললাম। মন্ত্রী রবিউল বললেন যে আমরা তখন টোল নিবন এটা ভোটের রাজনীতির জন্য বাধ্য হয়ে বলেছি, ভোট পাওয়ার জন্য বলেছি, নির্বাচিত হওয়ার স্বার্থে বলেছি। অর্থাৎ তারা যে মিথ্যা প্রতারণা করেছেন, মিথ্যা ছলনা দিয়েছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে স্বীকার করেছেন। সালাউদ্দিনও স্বীকার করেছেন যে হ্যাঁ, তারা যাতে নির্বাচনটা হয় সেই কারণে তারা মনের অনিচ্ছা সত্ত্বেও স্বাক্ষর করেছেন জুলাই সনদে। তারা স্বেচ্ছায় জুলাই সনদে স্বাক্ষর করেননি, যেটি 18 কোটি মানুষের অধিকারের দলিল। যেখানে স্বাক্ষর দেওয়ার মধ্য দিয়ে 18 কোটি মানুষের অধিকারকে স্বীকার করে নেওয়া হয়েছে, সেখানে তারা মনের জোরে মানে মনের ইচ্ছায় স্বাক্ষর করেনি, তারা এটা বাধ্য হয়ে করেছেন। তাদের একটা দুরভিসন্ধি ছিল, আই হ্যাভ এ প্ল্যান ছিল, সেই প্ল্যানের অংশ হিসেবে স্বাক্ষর করেছেন। কিন্তু মির্জা ফখরুল সেটাও স্বীকার করতে রাজি নয়। তিনি বলেছেন আমরা সংস্কারের কথা বলিনি, আমরা সংশোধনের কথা বলেছি। কিন্তু এই যুগের পাবলিক কি এত বোকা? তারা দুটো বক্তব্যকে পাশাপাশি এনে দিয়েছে, 2023 সালের বক্তব্য এবং 2026 সালের বক্তব্য। ফার ডিফারেন্স। তারা সংবিধান সংস্কার চেয়েছিলেন 23 সালে, 26 সালে সংবিধান সংশোধন করতে চান। কারণ এই সংবিধানের মূল ধারাগুলো যদি পরিবর্তন করে ফেলা হয় তাহলে ভারতের আধিপত্য খসে পড়ে। আর এই জুলাইকে যদি বিএনপি সেলিব্রেট করে তাহলে তাদের সেলিব্রেশনের জন্য তাদের যে মুখগুলো, এই যে বিভিন্ন জায়গায় বিএনপির বা জুলাই যে মানে অনুষ্ঠানগুলো হচ্ছে, সেখানেও এমন কেউ নাই যাদেরকে বিএনপি উপস্থাপন করতে পারে যে হ্যাঁ উনি জুলাই যোদ্ধা বা জুলাইতে তার অবদান আছে। জুলাইতে বড় ধরনের অবদান আছে এমন কোনো ব্যক্তিকে বিএনপি এখনো পর্যন্ত অন করতে পারছে না, যার ফলে তারা জুলাইকে সেলিব্রেশনও করতে পারছে না। জুলাইকে বারবার আড়াল করে ফেলতে চায় এবং এই জুলাই নিয়ে সরকারিভাবে কোনো পদক্ষেপও নাই। যেই জুলাইতে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে শুধু দেশের জন্য, যেই জুলাইতে মানুষ ডায়লগ দিয়েছিল নাটক কম করো প্রিয়, আমরা গত পর্বে আশঙ্কা করেছিলাম যে তারেক রহমানকেও এই কথা বলার সময় চলে এসেছে এবং এর বাস্তবতা হচ্ছে বরিশালের সমাবেশে নাহিদ ইসলাম বলেই ফেললেন নাটক কম করো প্রিয়। যেই ডায়লগ দিয়ে হাসিনার পতন হয়েছে সেই ডায়লগ তারেক রহমানকে দেওয়া হয়ে গেছে। কারণ আমরা দেখছি তিনি সংসদে দাঁড়িয়ে অত্যন্ত চমৎকার সুন্দর কথা বলেন এবং আমরা তার বক্তব্যে মুগ্ধ হয়ে যাই। বিরোধী দলের প্রতি সম্মান দেখিয়ে, বিরোধী দলীয় নেতার প্রতি সম্মান দেখিয়ে, তার দাবির প্রতি সম্মান দেখিয়ে তিনি যতগুলো কথা বলেছেন, যতগুলো কাজ করেছেন, অবভিয়াসলি অসাধারণ এক প্রধানমন্ত্রী। তিনি শিশুদের সঙ্গে যেভাবে মিশছেন, ঠিক জিয়াউর রহমান যেভাবে শিশুদেরকে আদর করতেন, কাছে টেনে নিতেন, অগ্রাধিকার দিতেন, ঠিক শিশু বান্ধব আচরণ তিনি করছেন। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করছেন না, কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো কথা বলছেন না। যে কারণে নাহিদ ইসলাম শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন নাটক কম করো প্রিয়। এই যে শুরু হয়ে গেছে জুলাই, কিন্তু এই জুলাইতেই নয়, 2018 সালেও কিন্তু একবার ঠিক একই আন্দোলন হয়েছিল। আজকে সরকার সামাল দেওয়ার কথা ভাবছে, কিন্তু যদি এই জুলাইতে জুলাই সনদ বাস্তবায়ন না হয়, সরকার যদি জুলাইকে নিয়ে এরকম ঝুলিয়েই রাখে, সেক্ষেত্রে এই জুলাই
পর আগস্টেই কিন্তু এই সরকারের বড় ধরনের ডিজাস্টার হবে। এই যে সমাবেশ করে জামাত কিন্তু প্রস্তুতি নিচ্ছে, এনসিপি 11 দল কিন্তু ভীষণ রকম প্রস্তুতি নিচ্ছে। প্রত্যেকটা মহাসমাবেশে আমরা দেখছি, বিভাগীয় সমাবেশে আমরা দেখছি বিপুল পরিমাণ লোক সমাগম হচ্ছে। এরা এই দেশের রাজনৈতিক পিপল নয়, এরা হচ্ছে এই দেশের সচেতন নাগরিক সমাজ, যারা নিজের দেশের উন্নয়ন চেয়েছে, নিজের ভাগ্য উন্নয়ন চেয়েছিল। আপনি একবার ভেবে দেখেন যে এই 5ই আগস্টের পর বা নতুন বাংলাদেশে এই নতুন সরকার আসার পর বাংলাদেশের মানুষ কি পেয়েছে। বাংলাদেশের মানুষের একান্ত চাওয়া হচ্ছে তাদের আর্থিক সচ্ছলতা, স্রেফ এটুকু। আর্থিক সচ্ছলতা, আর্থিক নিরাপত্তা, জানমালের নিরাপত্তা, সন্তানদের নিরাপত্তা, এইটুকু চাওয়া। এই নিরাপত্তাটুকু তাদের আছে? সরকার একচেটিয়া ভাবে কোনো শুনানি ছাড়া, কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়া একক সিদ্ধান্তে বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে, তেলের দাম বাড়িয়ে দিয়েছে। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে শুধু এই দুটো জিনিসের দাম বাড়ার কারণে। আর এর সাফার হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের 1 টাকা আয় বাড়ে নাই, 1 টাকা আয় তাদের বাড়ে নাই, কিন্তু বিদ্যুতের দাম বেড়ে গেছে। বিদ্যুৎ ছাড়া কোনো মানুষ কি চলতে পারছে? তেল ছাড়া কোনো মানুষ চলতে পারছে? অটো ভাড়াটা পর্যন্ত বেড়ে গেছে শুধু এই বিদ্যুৎ আর জ্বালানির উছিলায়। প্রত্যেকটা পদে পদে তাদের যে এক্সট্রা খরচটা হচ্ছে, এটাই তাদের আর্থিক নিরাপত্তা ধ্বংস করে দিচ্ছে। সরকার বলছে আমরা আপনার ফ্যামিলি কার্ড দিয়ে আপনি কয় টাকা দিচ্ছেন? কয় টাকা দিচ্ছেন? আপনি দিতে পারছেন কত টাকা? কয়জনকে দিচ্ছেন? আপনি কি জানেন যে দারিদ্র সীমার নিচে বাস করছে কত লক্ষ মানুষ, কত কোটি মানুষ? আপনি কি জানেন যে বিদ্যুৎ বিলের বাড়তি বোঝার চাপে কত মানুষ হাঁসফাঁস করছে? এই বিদ্যুৎ, এটা কি বিদ্যুৎ মন্ত্রী করেছে নাকি প্রতিমন্ত্রী করেছে? এটাও একটা সন্দেহের বিষয়। বিদ্যুৎ মন্ত্রীর মানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হচ্ছে অনিন্দ, যিনি একজন চারালি বলবো। যারা ক্ষমতাপ্রাপ্ত হিন্দু এবং সে ক্ষমতাপ্রাপ্ত হয়ে জনগণকে নিষ্পেষণ করে, তাদেরকে সনাতনী হিন্দু বা প্রতিবেশী হিন্দু ভাবার কোনো কারণে, তারা একদম চারাল, এবং এই চারালরা ইন্ডিয়ার স্বার্থ বাস্তবায়ন করে। বিদ্যুৎ বিভাগে ভয়াবহ চুরি চলছে, প্রিপেড মিটারগুলোতে ভয়াবহ চুরি চলছে। একেবারে ওপেন সিক্রেট এটা যে চুরি গত জুন মাসে ব্যাপক চুরি হয়েছে। এবং বিদ্যুতের এই বিষয়গুলো যারা জানেন তারা সবাই জানেন যে আসলে বিদ্যুৎ মন্ত্রীর চেয়ে এই মন্ত্রণালয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বেশি ক্ষমতাবান, কারণ তাকে ধারণা করা হচ্ছে ভারত তাকে সিলেক্ট করে দিয়েছে। এইভাবে করে জনগণের উপর যে সনাতনীর নাম করে হিন্দুদের একটা সুপার নিউমারারি থিম ইউজ করে, হিন্দু কার্ড ব্যবহার করে ভারতের রয়ের এজেন্টদেরকে, শুধু না, সরকারি এজেন্টও আছে, তাদেরকে এখানে আপনারা ইম্পোজ করে তো ব্যবহার করে বাংলাদেশের মানুষকে যে নির্যাতন নিষ্পেষণ করছেন, ঠিক শেখ হাসিনা যেটা করেছিল। অপরদিকে আপনি সুন্দর একটা গ্রেট ইমেজ মানুষের সামনে ক্রিয়েট করে রাখছেন, বাচ্চাদের সঙ্গে সেলফি তুলছেন, সুন্দর কথা বলছেন, সুন্দর পোশাক পরছেন, সাধারণ মানুষের মতো মিশছেন, থাকছেন। এই দুটো একসঙ্গে যায় না, এবং যায় না বলেই শেখ হাসিনাও এর চেয়ে সুন্দর সুন্দর অ্যাটিটিউড দিয়েছিল, মানুষকে কথা বলেছিল, রান্না করে খাইয়েছিল, হাসি মুখে সাংবাদিকদেরকে খোঁচা দিত। কিন্তু একটা পর্যায়ে এসে এই প্রজন্মে বলেছে নাটক কম করো প্রিয়। আজ নাহিদ ইসলাম বরিশালের সমাবেশে নাটক কম করো বলে দিয়েছে। বরিশালের সমাবেশে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা বক্তব্যে শুনতে পেয়েছি। রাশেদ প্রধান বলেছে যে এই সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন যার ওয়াদা ঠিক নাই তার ধর্ম ঠিক নাই। তারেক রহমানের একটি ওয়াদাও ঠিক নেই, তার একটি ওয়াদাও তিনি বাস্তবায়ন করেন নাই। তিনি সংসদে বলেছেন এই জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবেন, একটি অক্ষরও তিনি বাস্তবায়ন করেন নাই। তাহলে যার ওয়াদা ঠিক নাই তার ধর্ম ঠিক নেই। যে বক্তব্য তারেক রহমান দিয়েছেন সেই বক্তব্য অনুযায়ী তারেক রহমানের এখন ধর্ম ঠিক নেই। বাস্তবতা হচ্ছে বাংলাদেশে যারা ভারতের সহযোগিতায় ক্ষমতায় আসে বা মুস্তাকা দিয়ে আসে, তারা তাদের ধর্ম রক্ষা করতে পারে না, কারণ তাদের ধর্ম হচ্ছে মোদিবাদ। মোদি যা বলবে সেটাই তাদেরকে শুনতে হবে। একদিকে আমরা দেখছি বাংলাদেশের প্রশাসন বা বাংলাদেশ ক্রমাগত ভারতের পেট থেকে বের হওয়ার চেষ্টা করছে, আরেকদিকে আমরা দেখছি ভারতীয় পূর্ণ আধিপত্যবাদ এখনো কায়েম রয়েছে। গতকাল আমরা যে ঘটনায় খুশি হয়েছিলাম, জিয়াউর রহমানের খুনি ধরা পড়েছে, একই সঙ্গে আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে এই খুনিকে ভারত ধরিয়ে দিয়েছে বা বাংলাদেশে পাঠিয়েছে,
তারেক রহমানের জন্য টোপ হিসেবে ব্যবহার করার জন্য। এর বিনিময়ে ভারত কি চেয়েছে সেটি আমরা এখনো জানি না, তবে আমরা ধারণা করছি তারেক রহমানকে আরো বেশি নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য এই সরকার এই টোপটা ব্যবহার করছে। যদি 25শে জুলাই জামাত ঘোষণা দিয়েছে, 25শে জুলাইয়ের মধ্যে যদি 25শে জুলাই সিলেটে একটি মহাসমাবেশ আছে, এই সমাবেশের মধ্য দিয়ে জামাতের বিভাগীয় সমাবেশ শেষ হবে। তারপর যদি এর মধ্যে সরকার জুলাই সনদ বাস্তবায়নে কোনো ইতিবাচক পদক্ষেপ না নেয়, কার্যকর উদ্যোগ না নেয়, সংবিধান সংস্কারের উদ্যোগ না নেয়, তাহলে ঢাকায় তারা কোটি কোটি মানুষকে হাজির করে সরকার পতনের ডাক দেবে। এই আগস্টেই সরকার পতনের ডাক আসবে। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনোভাবেই বিরোধী দল পাশ কাটাবে না। বিরোধী দল স্পষ্ট বলেছে, জনগণের সঙ্গে আমরা কোনো ওয়াদার বরখেলাপ করব না। জুলাই সনদ বাস্তবায়ন চেয়েছি, এটার বাস্তবায়ন করেই এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এর বাস্তবায়ন থেকে আমরা সরে যাব না। এবং আমরা যে পরিকল্পনা এবং তাদের যে প্রস্তুতি দেখছি, যে এই আগস্টেই ঢাকায় মহাসমাবেশ করে সরকারকে লাল সালাম জানিয়ে দেবে, যদি সরকার এর মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের কোনো উদ্যোগ না নেয়। অতএব আগস্ট মাসে 5ই আগস্ট সরকার কি করে আমরা সেদিকে তাকিয়ে আছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।